এবারে 20 অঙ্কটা দেখো, 4 ইন্টু এক্স প্লাস থ্রি ডিভাইড বাই 4 মাইনাস এক্স লেস দেন ইকাল টু 3, যেখানে কন্ডিশন দেওয়া হচ্ছে এক্স নট ইকাল টু 4 এবং এক্স বিলংস টু আর, অর্থাৎ এক্স রিয়েল নাম্বারের মধ্যে রয়েছে। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাই, যেহেতু 4 ইন্টু এক্স প্লাস থ্রি ডিভাইড বাই 4 মাইনাস এক্স লেস দেন ইকাল টু 3 দেওয়া আছে এবং কন্ডিশন একটা দেওয়া আছে, তাহলে ওটাকে আমার আগের ফর্মে নিয়ে আসতে গেলে 3টাকে অসমীকরণ যে চিহ্ন রয়েছে সেই চিহ্নের বাম দিকে নিয়ে আসতে হবে প্রথমেই। দেখো বাম দিকে নিয়ে এসে সিম্পল যেমন ক্যালকুলেশন করে সেভাবেই করে দেখাচ্ছি। 4 into x plus 3 divided by 4 minus x less than equal to 3 দিয়ে 4 minus x যেমন লসাগু করতে সেমন করে দাও। তাহলে এটা লসাগু করলে 4x প্লাস 12 মাইনাস 3 ইন্টু 4 মাইনাস এক্স মানে 3 ডিভাইড 4 মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু 0 চলে এলো। এটা ক্যালকুলেশন করো, তাহলে 4x প্লাস 12 প্লাস 12 মাইনাস 12 কেটে দিলাম, তাহলে 4 আর 3 7 7x, দিস ইমপ্লাইং 7x বাই 4 মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু 0। 7x ডিভাইড বাই 4 মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু 0 এই পর্যন্ত এলো। এইবারে যেটা করব সেটা হচ্ছে এটি ভগ্নাংশ আকারে চলে আসছে, ভগ্নাংশটা লেস দেন ইকুয়াল টু 0, তাহলে নিজের পার্টকে পজিটিভ করতে গেলে 4 মাইনাস এক্স দিয়ে লব হরকে গুণ করতে হবে, সেটাই করছে। এবার দেখো 4 মাইনাস এক্স দিয়ে লব হরকে গুণ করছি। ভগ্নাংশের লব হরকে 4 মাইনাস এক্স দিয়ে গুণ করলাম, তাহলে 7x ইন্টু 4 মাইনাস এক্স ডিভাইড বাই 4 মাইনাস এক্স হোল স্কয়ার লেস দেন ইকুয়াল টু 0। এবার 4 মাইনাস এক্স এর হোল স্কয়ারটাকে দিয়ে পার্ট দিলে অটোমেটিক্যালি 0 হচ্ছে। তো দিস ইমপ্লাইং যেটা দাঁড়াবে 7x ইন্টু 4 মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, 4 মাইনাস এক্স এর হোল স্কয়ার দিয়ে উভয়কে গুণ করে দিলাম, তাহলে 7x ইন্টু 4 মাইনাস এক্স ইকুয়াল টু 0 হয়ে গেল। এবারে 7টা তো কনস্ট্যান্ট, 7 দিয়ে উভয়কে ভাগ করে দিলে কোনো ব্যাপার নেই, তাহলে x ইন্টু 4 মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইং x ইন্টু 4 মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু 0 চলে গেল। এবার আবার মাইনাস কমন নিয়ে নাও, এগেন মাইনাস কমন নিয়ে নাও, পুনরায় মাইনাস কমন নিয়ে নিচ্ছি। মাইনাস কমন নিলে কি হবে, মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 4 এটা লেস দেন ইকুয়াল টু 0, এখানে তো মাইনাস কমন নিলাম। এবারে বোথ সাইডস মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে এক্স ইন্টু এক্স মাইনাস 4 এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়ে যাবে। উভয়পক্ষে মাইনাস দিয়ে গুণ করলে অসমীকরণের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 4 গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার এক্সটাকে, এই যে এক্সটা দেখতে পাচ্ছ, এই যে এক্স, এই এক্সটাকে আমি এক্স মাইনাস 0 ফর্মে লিখতে পারি, তাহলে এটাকে এক্স মাইনাস 0 ফর্মে লিখলে কেমন হবে তাকে এদিকে আমি দেখাচ্ছি। দিয়ে এটাকে আমি বক্সের মধ্যে রেখে দিলাম, এক্সটাকে লিখলাম এক্স মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস 4 গ্রেটার দেন ইকুয়াল টু 0। এই পজিশনে চলে হলো। এইখান থেকে এবার আমার সিদ্ধান্ত নিতে হবে এক্স মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস 4 গ্রেটার দেন ইকুয়াল টু 0। এই জায়গা থেকে এবার আমার অঙ্কটা সিদ্ধান্তে আসতে হবে। কীভাবে সিদ্ধান্ত আসছে সেটা দেখো, এক্স মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস 4 গ্রেটার দেন ইকুয়াল টু 0। প্রথমে যখন থিওরেম পড়েছিলাম সেখানে একটা প্রমাণ করেছিলাম যে আলফা লেস দেন যদি বিটা হয়ে যায়, আলফা যদি লেস দেন বিটা হয় এবং এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা এটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে ফর্মুলা বলেছিলাম এক্স লেস দেন ইকুয়াল টু আলফা অর এক্স গ্রেটার অর ইকুয়াল টু বিটা, এটা ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলা বলেছিলাম থিওরিমের বিভিন্ন প্রপার্টিস পড়া থেকে অসমীকরণে বলেছিলাম যে আলফা যদি লেস দেন বিটা হয়ে যায় এবং এক্স মাইনাস আলফা ডট এক্স মাইনাস বিটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 যায়, সেখান থেকে তার যে সমাধান সেটা হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল টু আলফা অর এক্স গ্রেটার দেন ইকুয়াল টু বিটা। এটার সঙ্গে এটা কম্পেয়ার করো। এখানে আলফা বলতে 0, বিটা বলতে 4। ঠিক আছে, এখানে আলফা বলতে 0, হিয়ার আলফা ইকুয়াল টু 0 এবং বিটা ইকুয়াল টু 4, তাহলে 0 লেস দেন 4 ডেফিনেটলি, মানে এটা ট্রু হয়ে গেল। এবং এটাও ট্রু, এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা গ্রেটার দেন 0 এর সঙ্গে মিলে আছে, তাহলে এক্স লেস দেন ইকুয়াল টু আলফা, তাহলে দিস ইমপ্লাইং এক্স লেস দেন ইকুয়াল টু 0, আলফা বলতে এখানে 0, তাহলে এক্স লেস দেন ইকুয়াল টু 0 অর যেমন আছে অর লিখতে হবে, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু বিটা, বিটা বলতে 4, তাহলে এক্স লেস দেন ইকুয়াল টু 0 অর এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 4। ঠিক আছে, এটা অর, এটা অর মিনস এখানে ইউনিয়ন। ঠিক আছে, অর মিনস এটা কিনা। তুমি এখন উত্তরে এই ফর্মটাও রেখে দিতে পারো,
আনসারে এই ফর্মটা রেখে দিলে কোনো অসুবিধা নেই, কেউ যদি এই পর্যন্ত করে আসে ফুল মার্কস, কোনো অসুবিধা নেই। এইবারে তুমি যদি উত্তর মেলাতে যাও, উত্তর হয়তো এই ফর্মটা নাও দেওয়া থাকতে পারে, আবার কোনো বই দেওয়া থাকতে পারে, কারণ সবই তো সত্য। এটা আনসার হয়ে গেল। এইবার যদি সরাসরি হুবহুব আনসারের সঙ্গে মিলাতে চাও, তাহলে আবার তোমার ইনফিনিটি ফর্মে রাখতে হবে এবং অরটাকে ইউনিয়ন আকারে লিখতে হবে। এক্স লেস দ্যান ইকুয়াল টু জিরো, এটার মানে হলো জিরোর সঙ্গে সমান অথবা তার থেকে ছোট, তার মানে মাইনাস ইনফিনিটি টু জিরো, এটার মানে হলো এক্স বিলংস টু, যেহেতু জিরোর সঙ্গে সমান সেখানে জিরো থার্ড ব্র্যাকেট দিতে হবে। অর মানে ইউনিয়ন, তাহলে অরের জায়গায় আমি ইউনিয়ন দিয়ে দিলাম। এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ফোর মানে ফোরের থেকে বড় আপ টু ইনফিনিটি, ফোরের থেকে বড় এবং সমান, তাহলে থার্ড ব্র্যাকেট হবে ফোর টু ইনফিনিটি, এটা ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটি সবসময় ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যেই থাকে, ইনফিনিটি এবং থার্ড ব্র্যাকেট হয় না, তাহলে এদের মধ্যে ইউনিয়ন, তাহলে এটা, তাহলে নির্ণয় সমাধান হচ্ছে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু জিরো ইউনিয়ন মাইনাস ইনফিনিটি টু জিরো ইউনিয়ন থার্ড ব্র্যাকেট ফোর টু ইনফিনিটি। এটা এবারে কেউ যদি এই পর্যন্ত রেখে চলে আসে তাতে কোনো অসুবিধা নেই, সেজন্য আমি তোমাদেরকে বলবো তোমরা যখনই এই ধরনের অঙ্কের সমাধান করবে এরকম একটা সলিউশন চলে আসবে অর দিয়ে, তখন এইটাই যেটা ফর্মুলা এক্স লেস দেন ইকুয়াল আলফা অর এক্স গ্রেটার দেন ইকুয়াল বিটা, এইটা সরাসরি লিখে চলে আসবে। কারণ এটা লিখতে গিয়ে ভুল হতে পারে, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইউনিয়ন দিতে গিয়ে এই ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিতে গিয়ে অনেক সমস্যা হয়ে যেতে পারে, সেজন্য কোনো প্রয়োজন নেই, সরাসরি নির্ণয় সমাধান দিস, যেখানে এক্স হচ্ছে আমার রিয়েল নাম্বার, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কেউ যদি আবার পরিষ্কার করে আর উত্তর মেলানোর জন্য এই ফর্মটা লিখে আসে তাতে কোনো অসুবিধা নেই, আরও ভালো কথা। ঠিক আছে, এটা একটা টাইপ গেল। এবার দেখো 26-এর অঙ্কটা পুরোপুরি আলাদা, হেডিংটা দেখলে বুঝতে পারবে। লেখচিত্রের সাহায্যে এক্স ওয়াই সমতলের সমাধান করো। নিম্নের সমীকরণগুলোর লেখচিত্রের সাহায্যে এক্স ওয়াই সমতলে সমাধান করো। দিয়ে অঙ্কটা আছে 2x - 1 গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, 2x - 1 গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, অঙ্কটা দেখি বুঝতে পারছো। এবং হেডিংয়ে দেওয়া আছে লেখচিত্রের সাহায্যে এক্স ওয়াই সমতলের সমাধান। তাহলে যেহেতু লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলেছে, নর্মাল সমাধান আমার করার প্রয়োজন নেই, লেখচিত্রটা শুধু এঁকে দিতে পারলে হয়ে যাবে, দিয়ে তার ফিগারটা করে দিতে পারলে হয়ে যাবে লেখচিত্রের সাহায্যে। তো এই ধরনের অঙ্কগুলো করতে গেলে যেটা দেওয়া আছে 2x - 1 গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, সেই অসমীকরণটার নাম প্রথমেই তুমি 1 নম্বর দিয়ে দাও। প্রথমেই যেটা অসমীকরণটা দেওয়া আছে তার নাম আমি দিয়ে দিলাম 1 নম্বর। দিয়ে 2x - 1 গ্রেটার দেন ইকুয়াল টু জিরোটাকে ইকুয়াল টু জিরো ধরে নাও, দিয়ে সমাধান করো। এবার এটা ইকুয়াল টু ধরে নাও, 2x - 1 ইকুয়াল টু জিরো ধরে নাও। তাহলে এখন 2x - 1 এটা ইকুয়াল টু জিরো দিয়ে এক্স এর মানটা বার করো, তাহলে দিস ইমপ্লাইং এক্স এর মান কত হবে, দিস ইমপ্লাইং এক্স ইকুয়াল টু হাফ হয়ে যাবে, যেটা বক্সের মধ্যে রাখ। এখন এক্স ইকুয়াল টু হাফ, এটা একটা সরলরেখার সমীকরণ, এক্স ইকুয়াল টু হাফ, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা একটা সরলরেখার সমীকরণ এক্স ইকুয়াল টু হাফ। এক্স ইকুয়াল টু হাফের এবার চিত্রটা আমি অঙ্কন করছি, দেখো। একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ আঁকলাম, ঠিক আছে, এটা ও এক্স, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এদিকটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এদিকে এক্স ডাস্ট, এটা ওয়াই ডাস্ট, ওটা লিখলাম না বা লিখিয়ে দিচ্ছি, দেখো এদিকে ওয়াই ডাস্ট আর এদিকে এক্স ডাস্ট, এক্স এক্স ডাস্ট, ওয়াই ওয়াই ডাস্ট, ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ ছবিটা এঁকে দেন, এক্স অক্ষ ওয়াই। এক্স ইকুয়াল টু হাফ, তার চিত্রটা কেমন, এক্স ইকুয়াল টু হাফ, হাফ পয়েন্টটা মনে করো এটা, এক্স ইকুয়াল টু হাফ মানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, চিত্রটাকে এক্স ইকুয়াল টু হাফ মানে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, সরলরেখায় পড়েছে। তাহলে এক্স ইকুয়াল টু হাফ এই কনস্ট্যান্টের চিত্র হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, এক্স ইকুয়াল হাফ পয়েন্টটা মনে করো এটা, এটা মনে করো এক্স ইকুয়াল টু হাফ, এটা মনে করো 1, এটা মনে করো 1 পয়েন্ট, এটা মনে করো হাফ পয়েন্ট, এটা যদি 1 পয়েন্ট হয়ে যায় তাহলে এটা অবশ্যই আমার হাফ পয়েন্ট এই জায়গাটা হবে। তাহলে এক্স ইকুয়াল টু হাফ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স ইকুয়াল টু হাফ সরলরেখার সমীকরণটা আমি এঁকে ফেললাম, অরিজিনাল এক্সিস এক্স ইকুয়াল টু হাফ এটা আমি এঁকে দিলাম। এইবারে চলে যাও তুমি 1 নম্বর অসমীকরণের মেইন জায়গায় চলে যাও, ফিরে মেইন জায়গায় ফিরে গিয়ে দেখো যে এর সমাধান অঞ্চল কোন দিকটা হবে, সমাধান অঞ্চলটা তোমায় চিহ্নিত করতে হবে। সমাধান অঞ্চলটা চিহ্নিত করতে গেলে মূল অসমীকরণে 1 নম্বর যে অসমীকরণটা দেওয়া আছে সেই অসমীকরণে এক্স ইকুয়াল টু জিরো বসা। এখানে এক্স ইকুয়াল টু জিরো বসালে কত হবে, -1 গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হচ্ছে, এটা মনে মনে করবে কিন্তু এই জিনিসগুলো মূল অসমীকরণে সব অঙ্কের ক্ষেত্রে, এই টাইপের যে অঙ্কগুলো আছে এই টাইপের সব অঙ্কের ক্ষেত্রেই করবে, অর্থাৎ 26-এর তারপরে আরও পরপর 4-5টা যে অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো আর কি। তো 2x - 1 গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, এই সমীকরণ এক্স ইকুয়াল টু জিরো জিরো বসাই, তাহলে এক্স জিরো বসাই -1 গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, এটা টেস্ট করতে হবে এটা সত্য না মিথ্যা, অসমীকরণটা সত্য না মিথ্যা এটা তোমায় টেস্ট করতে হবে। তো এখানে যদি এক্স ইকুয়াল টু জিরো বসাই -1 গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হচ্ছে,
এটা কিন্তু মিথ্যা, এটা টেস্ট করতে হয়, সত্য হতে পারে মিথ্যা হতে পারে। যদি এখানে এক্সের জায়গায় জিরো বসে তাহলে -1 গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, এই পজিশনটা চলে আসছে, -1 গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। এটা আমার সত্য না, এটা মিথ্যা, মিথ্যা। এক্স ইকুয়াল টু জিরো 1 নম্বর অসমীকরণে বসালে -1 গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো আসছে, এই ঘটনাটা মিথ্যা। এটা মিথ্যা হওয়ার জন্যে, যেহেতু এটা মিথ্যা সেই জন্য জিরো বিন্দুটা বা জিরো জিরো বিন্দুটা আমার এখানে, জিরো জিরো বিন্দু যেদিকে এই সরলরেখার সমাধান অঞ্চলের চিহ্নিত হবে তার ঠিক বিপরীত দিকে, যেহেতু এদিকে রয়েছে জিরো জিরো আমার এখানে, তাহলে যেহেতু ঘটনা মিথ্যা তাহলে যেদিকে জিরো আছে তার বিপরীত দিকে হবে সমাধান অঞ্চল। এই সরলরেখার সাপেক্ষে জিরো কোন দিকে আছে, এইদিকে আছে, জিরো জিরো বিন্দুটা এইদিকে আছে, এই সরলরেখার সাপেক্ষে অর্থাৎ এক্সেলটা হাফ যে সরলরেখাটা রয়েছে সেই সরলরেখার সাপেক্ষে জিরো জিরোটা কোন দিকে, বাম দিকে। তার মানে বাম দিকে আমার সমাধান অঞ্চলটা হবে না, কারণ মিথ্যা হয়েছে, যদি সত্য হতো তাহলে বাম দিকে হতো, যেহেতু মিথ্যা হয়েছে তাহলে যেদিকে জিরো আছে তার বিপরীত দিকে। তাহলে এই সরলরেখার সাপেক্ষে এইদিকে জিরো রয়েছে, তাহলে তার বিপরীত দিক বলতে এটা, তাহলে এই দিকটা হবে আমার সমাধান অঞ্চল এবং এর উপরে অবস্থিত বিন্দু সমূহ। কেন, কারণ এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। গ্রেটার দ্যান ইকুয়াল, শুধু গ্রেটার দ্যান হলে এর উপরিস্থিত এই যে লাইন এক্সেল হাফ লাইনটা, এই লাইনের উপরিস্থিত বিন্দুগুলো হতো না, খুব ভালো করে শোনো, এগুলো তো আর লিখে বোঝানো যায় না। যদি এখানে ইকুয়াল টু চিহ্ন দেওয়া না থাকতো, শুধুমাত্র গ্রেটার দ্যান থাকতো, তাহলে এই সরলরেখা, এই যে এক্সেলটা হাফ সরলরেখাটা আমি এঁকেছি, এই সরলরেখার উপরিস্থিত বিন্দুগুলো কিন্তু হতো না, শুধুমাত্র উপরিস্থিত বিন্দুগুলো বাদ দিয়ে বাকি যে সমস্ত বিন্দুগুলো ডান দিকে থাকতো সেগুলো হতো। কিন্তু যেহেতু এখানে ইকুয়াল টু চিহ্ন রয়েছে, এই ইকুয়াল টু চিহ্ন আমার রয়েছে, সেই জন্য ওই সরলরেখার উপরিস্থিত বিন্দু এবং ডান দিকে অ্যারো চিহ্ন দিয়ে যে বিন্দুগুলো হবে সেটা, অর্থাৎ সমাধান অঞ্চলটা চিহ্নিত করতে গেলে ঠিক এইভাবে আমি রেখাঙ্কিত করে দিচ্ছি, দেখে নাও। এই যে ফিগারটা আঁকলাম, দেখো এক্সেলটা হাফ যে লাইনটা, সেই লাইনে সমস্ত এই যে শেডেড পোর্শনটা করে দিলাম, শেডেড পোর্শনে কিন্তু এক্সেলটা হাফ যে লাইনটা ছিল সেই লাইনে আমি পুরোপুরি সমস্ত অ্যারোগুলো ঠেকিয়ে দিয়েছি, এবং দু একটা অ্যারো দেখো ব্ল্যাক কালি দিয়ে বড় করে বাড়িয়ে দিয়েছি, মানে আরও এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত সমাধান অঞ্চলটা। এই দাগ থেকে, ইভেন নাও দাগের উপরিস্থিত বিন্দুগুলো থেকে এই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত যে সমাধান অঞ্চলটা, কত তুমি এরকম শেডেড পোর্শন করবে, যত করবে তার থেকেও তো বাড়ানো যায়, ঠিক আছে। তো এই যে অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছে মানে এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, তাহলে এই যে চিত্রটা আঁকলাম এটাই হচ্ছে এই অসমীকরণের লেখচিত্রের সাহায্যে সমাধান, অর্থাৎ সরলরেখার সমীকরণটা আঁকার পরে তাকে জিরো জিরো বসিয়ে টেস্ট করার পরে তার সমাধান অঞ্চল চিহ্নিত করা হলো, চিহ্নিত করে এইভাবে শেডেড পোর্শন করে দিয়ে কখনো কখনো উপস্থিত বিন্দু হবে, কখনো উপস্থিত হবে না, এই বিষয়টা ভালো করে বুঝিয়ে দেওয়া, তাহলেই তোমার কাজটা হয়ে গেল। তাহলে শুধুমাত্র এই ফিগারটা তুমি আঁকতে পারলেই এই অঞ্চলের সমাধান তোমার ক্লিয়ার হয়ে আছে। আরও একটা, যেখানে শুধুমাত্র গ্রেটার দেন বা লেস দেন সেই টাইপের একটা অঙ্ক দেখেছিল, এটা ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু বা লেস দেন ইকুয়াল টাইপের হলো। এবার যেখানে শুধুমাত্র গ্রেটার দেন বা শুধুমাত্র লেস দেন আছে সেই টাইপের একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো। এবার দেখো দেওয়া আছে 32, এটা 2y-7 শুধুমাত্র লেস দেন দেওয়া আছে, লেস দেন জিরো, 2y-7 লেস দেন জিরো। প্রথমেই বলেছি যেটা দেওয়া থাকে সেটাকে 1 নম্বর ধরে নেওয়া হয়, তারপরে এটা ইকুয়াল টু জিরো ধরে নিয়ে সরলরেখার সমীকরণটা অঙ্কন করতে হয়। তাহলে এখন হলো y ইকুয়াল টু 7/2, ঠিক আছে। এই y ইকুয়াল টু 7/2 এর লেখচিত্রটা অঙ্কন করছি। সাতের দুই মানে 3.5 প্রায়, ঠিক আছে। সাতের দুই মানে 3.5, তাহলে y ইকুয়াল টু সাতের দুই কনস্ট্যান্ট মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। তাহলে y ইকুয়াল টু সাতের দুই চিত্র কেমন হবে, মনে করো y ইকুয়াল টু সাতের দুই এরকম জায়গায় হবে। তাহলে y ইকুয়াল টু সাতের দুই সরলরেখার চিত্রটা হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে এটা জিরো অরিজিন, এটা y অক্ষ, তাহলে y ইকুয়াল টু সাতের দুই চিত্রটা। এবার এর সমাধান অঞ্চল
হয় ওপর দিকে হবে না নিচের দিকে হবে, দুটো তো রাস্তা, হয় 0 0 দিকে হবে না 0 0 থেকে বাইরে হবে, সেটা টেস্ট করি কি করে, এই জায়গায় বসি। তাহলে মূল যে অসমীকরণ রয়েছে 2y - 7 <0, সেই অসমীকরণে y এর জায়গায় 0 বসাও, y এর জায়গায় 0 বসাও তাহলে 7 <= 0, y এর জায়গায় যদি 0 বসাও তাহলে কি হচ্ছে -7 <= 0, বলছি 0 থেকে -7 হচ্ছে ছোট, -7 ছোট, কাটতে 0 থেকে, এটা ঘটনা সত্য, এটা কিন্তু সত্য ঘটনা, সত্য। -7 <= 0 অর্থাৎ 0 থেকে -7 ছোট, এটা সত্য ঘটনা। যদি সত্য হয় তাহলে 0 0 যেদিকে সেই দিকেই আমার সমাধান চলে যাবে। তাহলে 0 কোন দিকে, এই সরলরেখা হিসাবে 0 দিকে, তাহলে এইদিকে হবে সমাধান চল। এবং এখানে যেহেতু আমার ইকুয়াস চিহ্ন নেই, শুধুমাত্র <0 রয়েছে, সেই জন্য ওই সরলরেখার উপরিস্থিত বিন্দুগুলো বাদ যাবে, উপরিস্থিত বিন্দুগুলো বাদ দিয়ে বাকি এই দিকের যে পোর্শনটা থাকবে সেটা, অর্থাৎ উপরিস্থিত বিন্দুগুলো বাদ দিলে মোটামুটি এরকম একটু পোর্শন আমি বাদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু পোর্শন আমি বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটা নতুন করে ডটেড পোর্শন দিয়ে দিচ্ছি। দেখানো তাহলে ওই দেখো ব্ল্যাক যে লাইনটা রয়েছে, y=½ যে লাইনটা রয়েছে, সেই লাইনটা থেকে একটু গ্যাপ দিয়ে বাদ দিয়ে বাকি এদিকে সমাধান চলে যাবে, যেদিকে 0 আছে সেদিকে। যেহেতু ঘটনা আমার সত্য হয়, সত্য গেলে যেদিকে সরলরেখার সাপেক্ষে যেদিকে 0 থাকে সেদিকে হয়ে যায়, ঘটনা সত্য হয়েছে, তাহলে ওই সরলরেখার সাপেক্ষে 0 0 বিন্দু আমার নিচের দিকে, সেই জন্য এখানে নিচের দিকে। এবং এই সরলরেখার উপস্থিত বিন্দুগুলো বাদ এই কারণে, কারণ এখানে ইকুয়াল চিহ্ন নেই, সেই ওই সরলরেখার উপস্থিত বিন্দু বাদ দিয়ে বাকি যে পোর্শনটা রয়েছে নিচের দিকে আরো চিহ্ন দিয়ে দিচ্ছি, এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়েছে আরো চিহ্ন দিয়ে দিয়েছি। এই যে জিনিসটা, এটা হচ্ছে আমার নির্ণয় সমাধান অঞ্চল, বুঝা গেল? তাহলে এই হচ্ছে লেখচিত্রের সাহায্যে এই টাইপ যদি সমাধান পড়ে তার ক্ষেত্রে এই বিষয়টা আমার থাকবে, ঠিক আছে। এরপরে হয়তো যেগুলো দেখাবো, দেখো এর পরের দাগের যে অঙ্কগুলো দেখাবো, 34-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, সেগুলো কিন্তু আবার দুটো করে অসমীকরণ আমার দেওয়া থাকবে, ঠিক আছে। সেগুলো কিন্তু আমার এক্ষেত্রে দুটো করে অসমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে আমার সমাধান সেটটা বার করতে হবে। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি দুটো করে অসমীকরণ, যেমন দেখো 34-এর অঙ্কটা। এরপর 34-এর দাগের অঙ্কগুলো দেখো একটু আলাদা, হেডিংই বলে দেওয়া আছে প্রদত্ত অসমীকরণ দুটির সমাধান করে, দুটি, এই জায়গাটা কিন্তু আগে ছিল না, এখানে এই যে দুটি মানে দুটো অসমীকরণে তোমার জিনিস দেওয়া থাকে, প্রদত্ত অসমীকরণ দুটি সমাধান করে সমাধান সেট নির্ণয় করো। দিয়ে দেওয়া আছে 3 × 1 - 2x greater than 3 × 1 - 2x greater than 7x + 29 এবং 12 - 5x/6 less than 78 - x/12, যেখানে x বিলংস টু আমার রিয়েল নাম্বার, অর্থাৎ x এর মান আমার রিয়েল নাম্বারের মধ্যে রয়েছে। অর্থাৎ দুটো অসমীকরণ দেখতে পাচ্ছি, একটা অসমীকরণ, এই একটা অসমীকরণ, এই একটা অসমীকরণ দেখতে পাচ্ছ এবং এই একটা অসমীকরণ দেখতে পাচ্ছি। এই দুটো অসমীকরণ সমাধান করে সমাধান চিহ্নিত করতে হবে। তো এই টাইপের অঙ্কগুলো পরের দিন আবার দেখাবো, ঠিক আছে।